বিছানায় শুয়ে বুকের একপাশে মোবাইলটা রেখে আমার প্রিয় লালন সঙ্গীত শুনছি। হঠাৎ গানটা বন্ধ হয়ে রিংটং বাজা শুরু করলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, কেমন আছেন বড় ভাই? ভালো। তুমি কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, ভালো। আচ্ছা, তুমি এক কাজ করো, আজকে তোমার খালার বাসায় এসে পড়ো। কালকে একসাথে পাত্রী দেখতে যাব। তাই নাকি? তা কার জন্য পাত্রী দেখবেন? তোমার খালাতো ভাই সজীবের জন্য। তাই নাকি? বিয়ে করতে রাজি হয়েছে? কেমনে সম্ভব? সম্ভব হয়েছে। আমি আসি না? আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসো, আসলেই কথা হবে। অবশ্যই আমি আসতেছি। সজীব ভাইয়ের জন্য পাত্রী দেখা হবে আর আমি সেখানে থাকবো না? এটা কেমনে হয়? আচ্ছা বড় ভাই, আমি 1 ঘন্টার মধ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, আসো তাহলে, ফোন রাখি, দেখে শুনে এসো। ঠিক আছে বড় ভাই। আমি চাঁদ, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার খালাতো বোন, সোনিয়া আপুর হাজবেন্ড। আমি তাকে বড় ভাই বলেই ডাকি। আর যার জন্য পাত্রী দেখা হবে সে হচ্ছে আমার খালাতো ভাই সজীব। প্রেম করে ছ্যাঁকা খাইছিল, তাই বিয়ে করতে চাইছিল না। এখন রাজি হয়তো সোনিয়া আপুর হাজবেন্ড, মানে বড় ভাই রাজি করাইছে। সে আমাদের চ্যালেঞ্জ করেছিল সে রাজি করিয়াই ছাড়বে। বলতেই হবে লোকটার কথায় অনেক পাওয়ার আছে। তা না হলে সজীব ভাইয়ের মতো লোককেও বিয়েতে রাজি করাতে পারে। যাই হোক, এত সব ভাবার সময় নেই। তাড়াতাড়ি রেডি হয়ে খালার বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। খালার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 7টা বেজে গেল। রাত অনেক মনে হচ্ছে, কিন্তু সময় দেখে মনে হচ্ছে রাত কেবল শুরু হলো। খালা খালুর সাথে কথা বলে সজীব ভাই রুমে গেলাম। গিয়ে দেখি সজীব ভাই, বড় ভাই আর সজীব ভাইয়ের চাচাতো ভাই সুমন ভাই কার্ড নিয়ে বসে আছে। আমাকে দেখা মাত্রই বড় ভাই বলল, কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কেন বড় ভাই, কি হয়েছে? এত তাড়াতাড়ি কেন? আরে কিছুই হয়নি, 29 খেলবো। দেখো না, কাঠ নিয়ে বসে আছি। ও আচ্ছা, আমি এখনই আসছি। আমি নতুন 29 খেলা শিখছি, বড় ভাই শিখাইছে। তাই খেলাটার প্রতি আমার একটু বেশি আগ্রহ। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসার পরেই সজীব ভাই একটা খাবারের প্লেট আমার হাতে ধরিয়ে বলল, নে তাড়াতাড়ি খেয়ে নে। আমি বললাম না, এখন খাবো না। কিন্তু বড় ভাই বলল, খেয়ে নাও, আজকে প্রায় সারা রাত 29 খেলবো, পরে আবার খাওয়ার সময় পাবে না। তাই তাড়াতাড়ি খেয়ে খেলা শুরু করলাম। রাত 12টা বাজে। আমার ঘুম ঘুম আসছে, তার উপর আবার কার্ড ভালো পড়তেছে না। আর কার্ড ভালো না পড়লে আমার এমনি খেলতে ইচ্ছে হয় না। তাই বললাম, রাত অনেক হয়েছে আর খেলবো না। সজীব ভাইও সায় দিল। তারপর বড় ভাই বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে। সকালে সজীব ভাইয়ের ডাকে ঘুম থেকে উঠলাম। কিরে, তুই যাবি না? যাবো তো। তাহলে রেডি হস না কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেডি হ। এরই মাঝে বড় ভাই এসে বলল, না, তুমি এত অলস, আগে জানতাম না। 15 মিনিট অপেক্ষা করেন, আমি গোসল করে খেয়ে রেডি হচ্ছি। 15 মিনিটের জায়গায় 30 মিনিট লাগলো আমার রেডি হতে। এত তাড়াতাড়ি কেউ রেডি হতে পারে? তাড়াতাড়ি করতে গিয়ে পরে বুঝতে পারলাম প্যান্ট পরছি কিন্তু বেল্ট পরি নাই, যার ফলে একটু পরপর প্যান্টের সাথে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। 1 ঘন্টা পর সিএনজি থেকে নেমে প্যান্টটা একটু উপর দিকে টান দিয়ে উঠিয়ে পাত্রীর বাড়ি গেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পাত্রী দেখার পর্ব শুরু করলাম। পাত্রীর ঘুমটা সরানোর পরে দেখলাম অসম্ভব সুন্দর পাত্রী। আমাদের সকলের পাত্রী পছন্দ হয়েছে। মুরব্বীরা আগেই দেখা দেখি কাজ শেষ করেছে। আমরা 3জনই বাদ ছিলাম, তাই আজকে দেখে নিলাম। চাঁদ, পাত্তি কেমন দেখলে? ভাই আমার হেব্বি পছন্দ হয়েছে। সজীব ভাই যদি বিয়ে না করে তাহলে আমি বিয়ে করব। কিন্তু তোমার সেই চান্স নেই, সজীবেরও পছন্দ হয়েছে আর বিয়েও ফাইনাল করা হবে। তবে তোমার জন্য সুখবর আছে। তা ভাই, সুখবরটা কি? শুনলে না, তোমার ভাবির একটা ছোট বোন আছে, ওইটা তোমার জন্য। শুনলাম তো, কিন্তু দেখলাম না তো। যদি ভাবির মতো সুন্দর না হয়? দেখবা কেমনে, মেয়েটি টাঙ্গাইল কুমোদিনী কলেজে ছাত্রীনিবাসে থাকে। তার টেস্ট পরীক্ষা চলতেছে, তাই আসতে পারেনি। আর তোমার ভাবি যেহেতু সুন্দর, তার ছোট বোনও সুন্দর হবে। এটা আপনার ভুল ধারণা। যদি বড় মেয়েটি মায়ের মতো আর ছোট মেয়েটি বাবার মতো হয় তাহলে কেমন হবে? তুমি তো দেখছি দার্শনিকদের মতো যুক্তি দেখাচ্ছ। আচ্ছা যাই হোক, ওইটা পরে দেখা যাবে। হুম, আপনি ঠিক বলেছেন, ওইটা পরে দেখা যাবে। তার কিছুদিন পরে সজীব ভাইয়ের বিয়ের দিন তারিখ পড়লো। অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ সময়। বিয়ের বরযাত্রী হিসেবে রওনা দিচ্ছি। সজীব ভাইয়ের মূল টার্গেট ভাবিরে আনা, আর আমার মূল টার্গেট ভাবির বোনকে দেখা। এসব ভাবতেছি আর একা একাই হাসতেছি। অবশেষে বিয়ে বাড়িতে এসে পড়লাম। বাহ, কি সুন্দর করে বিয়ের গেট সাজিয়েছে। গেটের কাছে সব সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে।
আসলে ময়দা মাখানোর যুগ তো, তাছাড়া বিউটি পার্লারের সহযোগিতায় সব মেয়েদের নায়িকা নায়িকা লাগে। হঠাৎ করেই নায়িকাদের মাঝে অসম্ভব সুন্দরী এক পরী এসে বলতেছে, এই 10,000 টাকার 1 পয়সাও কম কেউ গেট ছাড়বি না। আমি তো সুন্দরী ওই পরীটাকে দেখাই ব্যস্ত। এরই মধ্যে বড় ভাই আমাকে ফিসফিসিয়ে বলল। এদেরকে সামলাও তো দেখি, কিরকম বুদ্ধি তোমার। আমি বড় ভাইকে বললাম, আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে। আচ্ছা আপনাদের কত টাকা দিতে হবে? পরীটি বলতে লাগলো। কেন শুনতে পাননি? 10,000 টাকা। আমি মনে মনে ভাবতে লাগলাম, এ তো আস্ত এক ডাকাতনি। পরীর দেশে ডাকাতি করে, এখন মানব সাম্রাজ্যে এসে ডাকাতি করতে যাচ্ছে। আমি বললাম, কিছু কম নেওয়া যায় না? পরীটি বলল, না, 1 টাকাও কম নেওয়া যাবে না। তাহলে আর কি করার, একটা 50 টাকার বান্ডিল পরীর হাতে দিয়ে দিলাম। বাহ কি নরম হাত রে। ইচ্ছে ছিল আর কিছুক্ষণ ধরে রাখি, কিন্তু সব ইচ্ছাই পূরণ করতে নেই, তাই হাতটি ছেড়ে দিয়ে বললাম, এখন গেট ছাড়েন। পরী বলল, না, আগে টাকা গুনে নেই তারপর। কিন্তু ওই পাশ থেকে এক চাচা এসে বলল, হইছে, এখন গেট ছেড়ে দে তোরা। মেহমানরা অনেক পথ পাড়ি দিয়ে আইছে, ওনাদেরকে একটু বিশ্রাম নিতে দে। এই মাত্র 5,000 টাকা দিচ্ছে, এটা হবে না। এভাবে মৃদু আন্দোলন শুরু হলো, কিন্তু ততক্ষণে আমরা বাড়ির ভিতরে এসে পড়েছি। আমি আবার পরীটার কাছে গিয়ে বললাম, এভাবে আন্দোলন করলে হবে না তো, 1952 সালের আন্দোলনের মতো করতে হবে। 5-7 জনকে মরতে হবে। ও সরি, এখানে মরা যাবে না, তো প্রেমে পড়া যাবে, তাই প্রেমে পড়তে হবে, তবেই তো আপনাদের আন্দোলন সফলতা পাবে। এই বলে আমি চলে আসলাম। পিছনে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে, আর রাগে শুধু কটমট করতেছে। পারলে আমাকে আস্ত গিলে ফেলবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, বিয়ে বাড়িতে ভালোই মজা করা যাবে। তবে পরীটি যদি ভাবির বোন হতো তাহলে আরো মজা করা যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অনেকক্ষণ যাবৎ বসে আছি, তবুও ভাবির বোনকে দেখা হলো না। অবশেষে বড় ভাইকে বললাম, চলেন বড় ভাই, ভাবিকে একটু দেখে আসি, আর এর সাথে ভাবির বোনদের সাথেও পরিচিত হয়ে আসি। ও, তোমার তো আবার ভাবির বোনকে দেখা অতি জরুরি, তাই না? আচ্ছা চলো যাই, দেখি পরিচিত হওয়া যায় কিনা। আপনি যে কি বলেন না। ভাবিকে দেখতে গেলাম, সেখানেও যে পরীকে দেখা যাচ্ছে। আমরা যাওয়া মাত্রই পরীটি বলে উঠল, এখানে আপনারা কেন? না, এমনি আসলাম আপনাদের সাথে দেখা করতে, আর তাছাড়া আপনাদের সাথে পরিচিত হতে আসছি। ও, তাই বুঝি। আমি সজীব ভাইয়ের একমাত্র খালাতো ভাই, আর উনি হচ্ছে আমার আর সজীব ভাইয়ের একমাত্র দোলা ভাই। ও, আমি নীলা, আপনাদের ভাবির একমাত্র বোন। আর এরা হচ্ছে আমাদের পিচ্চি চাচাতো বোন। আমার মন তো খুশিতে লুঙ্গি ড্যান্স দিতেছে, কিন্তু তা প্রকাশ না করে ভাবির কয়েকটা পিক তুললাম। ইচ্ছে ছিল ভাবির বোনেরও পিক তুলবো, কিন্তু ভাবির বোন খুবই শেয়ানা, ভাবির সাথে দাঁড়ালো না, আর আমার পিক তোলাও হলো না। তারপর ওখান থেকে বিদায় নিয়ে আমরা চলে এলাম, এবং বড় ভাই দেখি বলতেছে, কি বলছিলাম না, তোমার ভাবির বোন তোমার ভাবির থেকেও সুন্দরী হবে? কি তাই তো হলো তো? তা তো হলো, কিন্তু বড় ভাই মেয়েটির সাথে আমি প্রেম করতে চাই, এবং অবশেষে বিয়েও করতে চাই। আপনি কিন্তু হেল্প করবেন। তা তো করা যাবে, কিন্তু মেয়েটি যদি অন্য কারোর সাথে প্রেম করে? সুন্দরী মেয়ে তো বলা যায় না। তাই তো ভাই, এটা তো আমি ভাবিনি। তবে যাই বলো, মেয়েটিকে দেখে মনে হয় না প্রেম করে। তাছাড়া আমার মন বলছে মেয়েটি প্রেম করে না। তাই যেন হয় বড় ভাই, আপনার কথা যেন বরাবরের মতো সত্যি হয়। অবশেষে বিয়ে পড়ানো শেষ হওয়ার পর ভাবিকে নিয়ে চলে যাওয়ার সময় ভাবি আর ভাবির বোনের কান্না দেখে আমার চোখেও প্রায় পানি এসে পড়েছিল। তাই এক প্রকার বাধ্য হয়ে বড় ভাইকে বললাম, বড় ভাই, ভাবিকে সজীব ভাই নিয়ে যাচ্ছে, আমি না হয় ভাবির বোন সাথীকে নিয়ে যাই। আরে এত ব্যস্ত হইও কেন, বললাম না তোমার ব্যবস্থা আমি করব। আমি আছি না, বিশ্বাস হোক আমার উপর। তা তো রাখছি। কথাটি বলেই গাড়িতে উঠলাম। আস্তে আস্তে সবাই গাড়িতে উঠলো। আমি গাড়ি থেকে নীরাকে দেখতে থাকলাম। তার অশ্রুসিক্ত চোখগুলো গাড়ি ছেড়ে দিচ্ছে। আস্তে আস্তে চলে যাচ্ছে। এক পর্যায়ে নীলাকে আর দেখা যাচ্ছে না, তাই সামনের দিকে ঘুরে বসলাম আর ভাবতে লাগলাম কিভাবে নীলার সম্পর্কে বিস্তারিত জানতে পারি। হঠাৎ ভাবির কথা মনে হলো। একমাত্র ভাবির কাছে সব জানতে পারবো, কিন্তু ভাবিকে কথাটি বলবো কিভাবে? একটা উপায় বের করতে হবে, আর সকালেই ভাবির সাথে ফ্রি হতে হবে। এসব ভাবতে ভাবতে দেখি খালাদের বাড়িতে এসে পড়েছি। সবাই নতুন বউকে বরণ করার জন্য অস্থির হয়ে রয়েছে। তাদের এই গমগমাগম অস্থিরতা দেখে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে। তাই কোনো দেরি না করে সজীব ভাইদের একটা এক্সট্রা রুমে শুয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আরো 3 জন শুয়ে রয়েছে। মনে মনে ভাবতে থাকলাম, এগুলো আবার আসলো কখন? বিয়ে বাড়িতে এই একটাই সমস্যা, যেখানেই শুয়ে থাকার মতো একটু ফাঁকা জায়গা পাবে সেখানেই শুয়ে পড়বে। ভাগ্যিস এখন শীতকাল, গ্রীষ্মকাল হলে তো আমার গরমে দফা রফা অবস্থা হতো, কেননা আমি আবার গরম সহ্য করতে পারি না। অতঃপর আমি বিছানা থেকে উঠে ভাই ভাবিকে খুঁজতে লাগলাম। এই কি, ওরা তো এখনো ওঠেইনি। সজীব ভাইয়ের উপর কিছুটা রাগ হতে লাগলো। সে বিয়েই করতে চাইল না, অথচ এখন বউকে ছাড়তেই চাচ্ছে না এবং নিজে উঠতেছে না।
সবই কপাল, আর এরই নাম গোপাল। অবশেষে ভাবির দেখা মিলল, কিন্তু এ কি, সব মহিলারাই তো দেখি ভাবির সাথে বিভিন্ন কথা বলছে। সেখানে আমি গিয়ে কিভাবে ভাবির সাথে ফ্রি হব? সজীব ভাইও দেখি বের হয়ে আসলো। আমি কাছে গিয়ে বললাম, ভাই সুস্থ আছেন তো? ভাই আমার মোনালিসার মতো মুচকি হাসি দিয়ে বাথরুমে গেল। আমি নিশ্চিত এই হাসিটি যদি ভিঞ্চি দেখতো তাহলে ছেলেদের জন্য যেমন মোনালিসার পিক তৈরি করে গেছেন, ঠিক তেমনি মেয়েদের জন্য সজীব বা পিক তৈরি করত। আর মোনালিসার হাসির মতো সজীব বা হাসিও বিখ্যাত হয়ে যেত। যাই হোক, ভাবিকে এখন মোটামুটি ফ্রি দেখাচ্ছে, এখনই সুযোগ। হাই ভাবি, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। তা রাত কেমন কাটলো? ভালো। ভাবি আমি কিন্তু আপনার দেবর হই, তাই কিন্তু আমাকে তুমি করে বলতে হবে, এটা যেন সবসময় মনে থাকে। আর এখন থেকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, আপনি মন খারাপ করে বসেছিলেন কেন বলেন তো? সত্যি বলতে কি, সবাইকে ছেড়ে এসেছে তো ওদের কথা মনে পড়ছে, বিশেষ করে ছোট বোনটার কথা। ও, আপনার ছোট বোন কি করে? সুন্দরবন কলেজে ইন্টারে পড়ে, ওখানে থেকে পড়াশোনা করে। কি বলছেন ভাবি? ওই কলেজের 90% মেয়েরাই তো কঠিনভাবে ছেলেদের সাথে প্রেম করে। করতে পারে, কিন্তু বাকি 10% আছে না যারা প্রেম করে না, তাদের কাতারেই আমার বোন। আপনি অতটা নিশ্চিত হলেন কিভাবে? আমরা দুই বোন খুব ফ্রি, ও যেখানে যাই করুক না কেন আমাকে সব বলবে। আর ও কখনো বিয়ের আগে প্রেম করবে না, আর একটি কথা, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবে। তাই নাকি? তাহলে ভালো। কিন্তু এরকম কঠিন শপথ করছে কেন যে বিয়ের আগে প্রেম করবে না? আমাদের এক বড় চাচাতো বোন ছিল, সে একটা ছেলের সাথে প্রেম করত, কিন্তু ছেলেটি আমার বড় চাচাতো বোনের সাথে প্রতারণা করেছিল। অবশেষে আমার সেই চাচাতো বোন আত্মহত্যা করে। তারপর থেকেই আমি এবং আমার ছোট বোন শপথ করি যে বিয়ের আগে কোনো প্রেম করব না, স্বামীর সাথে বিয়ের পর প্রেম করব। ও তাই? ওখানে ভাবির সাথে গল্প না করে এখানে একটু কাজ করো। তোমার ভাবির বাড়ির লোকগুলো এই কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। হ্যাঁ ভাই, আসতেছি। আচ্ছা ভাবি, যাই, পরে কথা হবে। আচ্ছা যাও। মুরব্বীরা রান্না করছে, আমি আর বড় ভাই তাদেরকে টুকটাক হেল্প করছি। তো এক পর্যায়ে বড় ভাইকে বললাম, বড় ভাই একটা প্রবলেমে পড়ছি। কি প্রবলেম? নীলা বলে প্রেম করবে না। ও, হয়তো কোনো বয়ফ্রেন্ড আছে, তাই তোমার সাথে প্রেম করবে না। আরে তা নয়, নীলা কারোর সাথে প্রেম করে না, এবং বিয়ের আগে কারোর সাথে প্রেম করবেও না। বিয়ের পর স্বামীর সাথেই নাকি প্রেম করবে। ও, এইটা তো ভালো খবর তোমার জন্য। তুমি তো ওকে বিয়েই করতে চাও। তা ঠিক, কিন্তু প্রেম করতে পারলে ভালো হতো। কেননা ফ্যামিলি থেকে যদি বিয়েতে রাজি না হয় তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করা যেত। কিন্তু প্রেম না করতে পারলে তো ও আমার সাথে পালাবে না। বাপরে বাপ, এত চিন্তাবিদ। শোনো, এত চিন্তা করতে হবে না তোমার। তুমি শুধু নীলার সাথে বন্ধুত্ব তৈরি করবে, আর বাকিটুকু আমি দেখবনি। আচ্ছা ঠিক আছে, আপনার আশায় থাকবো। কেননা বর্তমানে তো কোনো কিছুই মামা, খালু, দোলা ভাই ছাড়া সম্ভব নয়। তাহলে আমার প্রেমী বা কেন বড় ভাই ছাড়া সম্ভব হবে? ঠিক আছে, এখন একটু মনোযোগ দিয়ে কাজ করো। অতপর ভাবির বাড়ির লোকগুলো সবাই এসে পড়েছে। এ কি, নীলা কই? সে কি তাহলে আসেনি? ধ্যাত, কত প্ল্যানিং করলাম, সব বৃথা গেল। অবশেষে আমি বড় ভাই আর সুমন ভাই সজীব ভাইয়ের সাথে কুলদারা হিসেবে ভাবিদের সাথে চললাম। ভাবিদের বাসায় পৌঁছাতে রাত 8টা বেজে গেল। নীলাকে দেখলাম, বোনকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। ভাবিও বোনকে জড়িয়ে কান্না করতেছে। এই কান্না হয়তো কষ্টের না, এই কান্না আনন্দের হবে। সবাই মোটামুটি ব্যস্ত হয়ে পড়লো জামাইবাবুকে নিয়ে। বড় ভাইও জামাইবাবুর সাথেই আছে, জোকের মতো। কেননা অনেকে জামাইবাবুকে বিপদে ফেলতে পারে, আর সেই বিপদটা তো বড় ভাইকে সামলাতে হবে। নীলাকে অনেকটা একা দেখতে পেলাম, তাই কাছে গিয়ে বললাম, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আপনি আমাদের আনতে গেলেন না কেন? আপনারা কি আমাকে যেতে বলছেন? আমাদেরও তো আপনি আসতে বলেননি, তাও আমরা দুবার আসলাম। সত্যি বলতে কি, আমি যেতাম, কিন্তু আমার ছোট চাচাতো বোন আছে না, ওরাও আমার সাথে যেতে চাচ্ছিল। এই শীতের মাঝে ওদের নিয়ে যাওয়া অনেকটা ভেজাল মনে হলো, তাই আর কি যাওয়া হয়নি। তো অসুবিধা নেই, অন্য একদিন যাব। তারপর কে যেন নীলা বলে ডাক দিল আর চলে গেল। আর আমাকে বলে গেল পরে কথা হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা একা একা মোবাইলে কি যেন দেখছে আর হাসছে। আমার মনে কৌতূহল জাগলো, তাই কাছে গিয়ে বললাম, আজকে আপনাকে অনেক খুশি মনে হচ্ছে, কারণটা জানতে পারি? কারণটা হচ্ছে এই ভিডিও, ধরেন দেখেন। আমি মোবাইলটা হাতে নিয়ে তো অবাক। আরে এটা তো যেদিন পাত্রী দেখতে আসছিলাম সেদিনকার ভিডিও। আমি কয়েকবার প্যান্ট নিয়ে টানাটানি করছি, সেটাও দেখি ভিডিও হয়েছে। সকাল সকাল এরকম ভাবে প্রিয়তমার সামনে আমার ইজ্জতের ফালুদা হবে, এটা তো কল্পনাও করতে পারিনি। আচ্ছা, এই ভিডিওটা হলো কিভাবে? আমার পিচ্চি চাচাতো বোনকে ভিডিও করতে বলেছিলাম, কেননা আমি আসতে পারিনি বলে, তাই।
আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই বড় ভাই ডাক দিল আমাকে, তাই আমি বললাম, আচ্ছা এখন আমি আসি, পরে কথা হবে। তারপর আর কথা হয়নি। চোখে চোখ পড়লে মুচকি হাসি দিচ্ছে শুধু। এই হাসি যে আমাকে ওই ভিডিওর কথা মনে করিয়ে দেয়, আর আমি নিজেকে নিজেই গালি দিচ্ছি। কেন যে সেদিন তাড়াতাড়ি করতে গিয়ে বেল্ট ছাড়া প্যান্ট পরেছিলাম, আর তার খেসারত এখন আমার এরকম ভাবে দিতে হচ্ছে। দুপুরের খাবারের পর বসে আছি, হঠাৎ নীলা এসে বলতেছে, বেআই পান খাবেন নাকি? আমি তো অবাক। নীলা এই প্রথম আমাকে বিয়াই বলল এবং পান খাওয়ার অফার দিল। কোনোদিন পান না খাওয়া সত্ত্বেও অফারটিতে রাজি হয়ে বললাম, আপনি যদি বানায়ে আইনা দেন তাহলে খাবো, বিয়ানের পান বলে কথা। তাই বুঝি বিয়ানের হাতের পান খাওয়ার এত ইচ্ছা? ইচ্ছাটা তো ছিলই, তাছাড়া আপনি নিজে যেহেতু খাওয়াতে চাচ্ছেন, তাই আপনার হাতের পান খেতে মনটা প্রবল বেগ ধারণ করেছে। ও তাই, তাহলে আমিও প্রবল বেগে আপনার জন্য একটা ঝাক্কাস পান নিয়ে আসি। কথাটি বলেই চলে গেল, আর আমি ভাবতে থাকলাম মেয়েটি গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং পাল্টায়। প্রথমে দেখে মনে হচ্ছিল যে মেয়েটি একটু চঞ্চলা হবে, কিন্তু পরে মেয়েটিকে আবার দেখে এবং ভাবির কথা শুনে মনে হলো না, মেয়েটি একটু শান্ত প্রকৃতির। আবার আজকের আচরণ দেখে মনে হচ্ছে চঞ্চল টাইপেরই হবে মেয়েটি। আমাকে একটু সতর্ক থাকতে হবে। মেয়েটির মতলবটা কি, আমাকে আজ পান খাওয়াতে চাচ্ছে, এসব ভাবতেছি। আর এরই মাঝে দেখি নীলা পান নিয়ে এসে পড়েছে। এই ধরেন পান।